আজকে মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয়ের কাছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে মর্মান্তিক দুর্ঘটনা হলো 21শে জুলাই, আপনারা জানেন যে একটি এয়ারফোর্সের ট্রেনিং এয়ারক্রাফট এইটার উপরে বিধ্বস্ত হয় এবং এর ফলে 36 জন মারা যান। তার মধ্যে 28 জন স্টুডেন্ট, 3 জন শিক্ষক এবং বাকিরা 3 জন অভিভাবক এবং একজন কর্মচারী ছিলেন। তো তাদের এই দুর্ঘটনার উপরে একটি তদন্ত কমিটি করা হয়েছিল 29শে জুলাই। তো আজকে তাদের ফাইন্ডিংসটা চিফ অ্যাডভাইজার মহোদয়ের কাছে এটা জমা দেওয়া হয়। এটা জমা দিয়েছেন ইনভেস্টিগেটিভ কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল কামরুল আহসান, উনি প্রিন্সিপাল স্টাফ অফিসার অফ দি আর্ম ফোর্সেস ডিভিশন। তো মূল যেটা ফাইন্ডিংস ছিল সেটা প্রতিবেদনের বলা হয়েছে যে পাইলটের উড্ডয়নের ত্রুটির জন্য এই দুর্ঘটনা ঘটেছে। ট্রেনিংয়ের সময় উনি যখন ফ্লাই করছিলেন পরিস্থিতি তার আয়ত্তের বাইরে চলে যায়, এটা হচ্ছে কনক্লুশন। এই পুরো তদন্ত কমিটি 150 জনের সাথে কথা বলেছেন, তার মধ্যে এক্সপার্ট আছেন, তার মধ্যে আই উইটনেস আছেন, তার মধ্যে ভিকটিমস আছেন, সবার সাথে তারা কথা বলেছেন। বলে ওনারা 168টা তথ্য উদ্ঘাটন করেছেন এবং তার মধ্যে তারা 33টা রিকমেন্ডেশন করেছেন। প্রতিবেদনে অনেকগুলো ফাইন্ডিংস, অনেকগুলো রিকমেন্ডেশন এসছে। প্রধান যে রিকমেন্ডেশন সেটা হচ্ছে জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ারফোর্সের সকল ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে। এটা এখন থেকে এটা আর মানে ট্রেনিং এটা সুপারিশ করা হয়েছে এবং এটা চিফ অ্যাডভাইজারকে জানানো হয়েছে। এবং আরেকটা হচ্ছে যে রাজুকের যারা নীতিমালা, আপনারা জানেন যে এই স্কুলের এটার আরেকটা ফাইন্ডিংস ছিল যে এই স্কুলটা রাজুকের যে বিএনবিসি যেটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, সেটার আওতায় রাজুক তার বিল্ডিংয়ের অ্যাপ্রুভাল দেয়। এইটা বিএনবিসির আওতায় এই বিল্ডিংটার অ্যাপ্রুভাল হয়নি এবং এই বিল্ডিংটার এই জায়গাটায় যেই জায়গাটায় তার বিল্ডিংটায় মিনিমাম 3টা সিঁড়ি থাকার কথা ছিল, সেখানে সিঁড়ি ছিল মাত্র একটা মাঝ বরাবর। ফলে যদি আরও 3টা, তার যদি 3 সেট অফ স্টেয়ারকেস থাকতো তাহলে এক্সপার্ট কমিটি, তদন্ত কমিটি হলে তাহলে ক্যাজুয়ালিটির সংখ্যা আরও অনেক কম হতো। আর এই আরেকটা বড় রিকমেন্ডেশন হচ্ছে যে আমাদের যে এয়ার স্ট্রিপগুলো, বিশেষ করে বরিশাল এবং বগুড়ার যেটা রানওয়ে আছে সেটাকে যাতে আরও সম্প্রসারিত করা হয়, এই মিটিংয়ে সেটা নির্দেশ দেওয়া হয়। এবং এটাকে জরুরি ভিত্তিতে করার জন্য বলা হয়েছে। আর রাজুকের ভিতরে যারা, আপনি জানেন রাজুক এই এখন অনেক সম্প্রসারিত হয়েছে রাজুকের এরিয়া, তার মধ্যে সাভার এসছে, কাঞ্চন এসছে, কাঞ্চনের এবং তারাবো, এই 3টা পৌরসভা এখন রাজুকের ভিতরে এসছে। এখন মিটিংয়ের মধ্যে অবজারভেশন করা হয় যে দেখা যাচ্ছে যে এদের কর্তৃপক্ষ অনেক ক্ষেত্রে বিল্ডিংয়ের অনুমতি দিচ্ছে এবং অনুমতি দিলে যেটা হচ্ছে যে রাজুকের অনুমতি, কেন রাজুক তো একটা নির্দিষ্ট নিয়ম মেনে চলে, কিন্তু এদের নিয়ম কতটুকু মেনে চলে সে বিষয়ে তো আমরা অতটা মানে এই রাজুক কর্তৃপক্ষর সাথে তার একটা ডিফারেন্স আছে। তো এখানে আজকের মিটিংয়ে বলা হয় যে যাতে এইখানে রাজুকের যেটা বিল্ডিং কোড যেটা ওরা মেনে চলে সেইটার জন্য ওইখানেও ইমপ্লিমেন্টেড হয়, সে বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। তো এই বিষয়গুলো ছিল আজকের মূল ফাইন্ডিংস। আর অন্যান্য আরও 2টা মিটিং ছিল, সেই মিটিংয়ের বিষয়ে আমাদের ডেপুটি প্রেস সেক্রেটারি আজাদ মজুমদার বলছেন। সেগুলোর অগ্রগতি নিয়ে খুব গুরুত্বপূর্ণ একটা সভা হয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন, রাষ্ট্রীয় অতিথি যমুনা। এখানে আপনার চট্টগ্রাম বন্দর উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান, চট্টগ্রাম মহানগর উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা, নাগরিক সমাজের প্রতিনিধি, তারা তো উপস্থিত ছিলেন।
পাশাপাশি এই সভায় আজকে উপস্থিত ছিলেন উপদেষ্টা ফজল করিম খান, উনি সড়ক এবং রেলপথ এবং জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, উপদেষ্টা আদিলুর রহমান খান এবং ফারুকি আজম, ওনারাও আজকে সভায় উপস্থিত ছিলেন। আজকে সভায় সবাই চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন আহমেদ, ডক্টর জিয়াউদ্দিন, উনি জলাবদ্ধতা নিরসনের যে প্রকল্পগুলো নেওয়া হয়েছে এগুলোর অগ্রগতি সম্পর্কে একটা প্রেজেন্টেশন দেন। সেখানে জানানো হয় যে বড় যে 4টি প্রকল্প জলাবদ্ধতা নিরসনের জন্য যে নেওয়া হয়েছে সেগুলোর 88% ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আপনারা সবাই জানেন যে মাননীয় প্রধান উপদেষ্টা আপনার গত 14ই মে উনি চট্টগ্রাম সফর করেছিলেন। সেই সভায় উনি কিছু নির্দেশনা দিয়েছিলেন এবং উনি বলেছিলেন যে এই চলতি বছরের মধ্যে জলাবদ্ধতা সবটুকু নিরসন করা সম্ভব না হলেও আপনার অন্তত 50% জলাবদ্ধতা যাতে কমিয়ে আনা যায় এ বিষয়ে উনি কিছু নির্দেশনা দিয়েছেন এবং সেই নির্দেশনার আলোকে আপনার চট্টগ্রামের যারা স্থানীয় কর্তৃপক্ষগুলো আছে তারা কাজ করেছেন। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড, তারা সক্রিয়ভাবে অনেকগুলো প্রকল্প বাস্তবায়নে অংশগ্রহণ করেছেন। এই 34 ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কমান্ডার জনাব ব্রিগেডিয়ার জেনারেল শামসুল আলম উনি জানান যে মাননীয় প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী 50% উনি নির্দেশনা দিয়েছিলেন, কিন্তু সবার সম্মিলিত এবং আন্তরিক প্রচেষ্টায় চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতায় ইতিমধ্যেই 75% নিরসন করা সম্ভব হয়েছে। এবং সেখানে আজকে যে প্রেজেন্টেশনটা দেওয়া হয় সেখানে একটা জিনিস বলা হয়েছে যে চট্টগ্রাম মহানগরে 2023 সালে আপনার 113টা স্পটে 8 থেকে 9 ঘন্টা জলাবদ্ধতা ছিল। এটা 2025 সালে এসে কমে 21টি স্পটে 2 থেকে 4 ঘন্টা জলাবদ্ধতার মধ্যে সীমাবদ্ধ ছিল। আগামী বছর এই স্পটের সংখ্যা জলাবদ্ধতা যেসব জায়গায় জলাবদ্ধতা হয় সেরকম স্পট সংখ্যা আরও অনেক কমে 10টি স্পটে সীমিত হবে বলে সবাই জানানো হয় এবং 2027 সালে চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা পুরোপুরি সহনীয় মাত্রায় নিরসনে নিয়ে আসার একটা আশাবাদ ব্যক্ত করা হয়। সবাই আপনার চট্টগ্রাম মহানগরের যে জলাবদ্ধতা এগুলোর কী কী প্রতিবন্ধকতা আছে সেগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। মূল প্রতিবন্ধকতা হিসেবে মূলত বর্জ্য ব্যবস্থাপনাটাকেই চিহ্নিত করা হয়। প্রতিদিন চট্টগ্রামের যে নদী এবং খাল যেগুলো আছে বা ড্রেন যেগুলো আছে সেগুলোতে প্রায় 800 টন বর্জ্য জমা হচ্ছে। এই বর্জ্যগুলো ব্যবস্থা করে অপসারণ করে কীভাবে এই চট্টগ্রাম মহানগরের নদী নালা এবং খাল বিল এগুলোকে প্রবাহমান রাখা যায় এ বিষয়ে বিস্তারিত পদক্ষেপ নেওয়ার জন্য বলা হয়েছে। সেখানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কর্মকর্তারা ছিলেন। ওনারা জানিয়েছেন যে ওনাদের চট্টগ্রামে প্রতিদিন প্রায় 3200 টনের মতো আপনার বর্জ্য উৎপাদিত হয় এবং ওনাদের এখন যা ক্যাপাসিটি আছে সেটার পরিপূর্ণ ব্যবহার করলে ওনাদের পক্ষে 2700 থেকে 2800 টন বর্জ্য অপসারণ করা সম্ভব। বাকি বর্জ্যগুলো থেকে যাচ্ছে এবং ওনারা এই বিষয়ে স্থানীয় জনগণের সহযোগিতা চেয়েছেন এবং সরকারের কাছেও এ বিষয়ে আরও প্রকল্প গ্রহণ এবং অর্থ বরাদ্দের কথা বলেছেন। এবং এই বর্জ্য ব্যবস্থাপনার জন্য চট্টগ্রাম মহানগরে বেশ কয়েকটা দেশ তারা বিভিন্ন সহায়তার প্রস্তাব দিয়েছে এবং তাদের যে সহায়তাগুলো আছে এই সহায়তাগুলো নিয়ে এক ধরনের কয়েকটা ফিজিবিলিটি স্টাডি হয়েছে। এ ব্যাপারে সরকারকে সিদ্ধান্ত গ্রহণের জন্য দ্রুত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হয়েছে। সবাই আপনার মানে প্রধান উপদেষ্টা উনি বলেছেন যে এটা এই বছর যে অগ্রগতিগুলো হয়েছে এর ফলে সরকার যেটা আশা করেছিল যে প্রথম ধাপটা সরকারের যে এক্সপেকটেশন সেই এক্সপেকটেশনের ফার্স্ট ফেজটা কমপ্লিট হয়েছে। এখন সেকেন্ড ফেজে এই বছর থেকে প্রকল্প বাস্তবায়নের জন্য সরকার সেকেন্ড ফেজটা শুরু করবে এবং এই সেকেন্ড ফেজে আপনার সরকারের বিভিন্ন সংস্থার কার কী পরামর্শ এবং কার কী করণীয় এগুলো বিষয়ে লিখিত জানানোর জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আজকে একটা নির্দেশনা দিয়েছেন এবং উনি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ওনাকে বলেছেন যে এইগুলো বিষয়ে যেন সমন্বয় করা হয় এবং চট্টগ্রামের যে আপনার বর্জ্য ব্যবস্থাপনার জন্য যে একটা ইকোসিস্টেম গড়ে তোলার একটা কথা বলা হয়েছে এবং যাতে করে এই বিষয়ে আরও অগ্রগতি আমরা ভবিষ্যতে দেখতে পারি। পাশাপাশি আপনার এই যে প্রকল্পগুলো যেগুলো প্রায় শেষ পর্যায়ে আছে এই প্রকল্পগুলো শেষ হয়ে যাওয়ার পরে একটা আশঙ্কা থেকে যায় যে পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ যদি না হয় তাহলে এই প্রকল্পগুলো থেকে হয়তো সেভাবে ভবিষ্যতে সুফল নাও মিলতে পারে এবং সেই সুফলটা এটা যাতে
রোধ করা যায়, যাতে প্রকল্পগুলোর সঠিক সুফল মানুষ পেতে পারে। এই জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে দায়িত্ব নেওয়ার কথা বলা হয়েছে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে এ ব্যাপারে সক্ষম করে তোলার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আপনার মাননীয় প্রধান উপদেষ্টা বিশেষভাবে, যেহেতু উনি নিজে চট্টগ্রামের বাসিন্দা এবং চট্টগ্রামের সমস্যাগুলো সম্পর্কে প্রত্যক্ষভাবে অবগত আছেন, উনি চাকতাই খাল এটার কথা বলেছেন, যে যেটা উনি জেনে এসেছেন যে বা চট্টগ্রামের বাসিন্দা মাত্র জানেন যে ওনারা চাকতাই খালটাকে ওনারা চট্টগ্রামের দুঃখ হিসেবে অভিহিত করে থাকেন। এই চাকতাই খালের আসলে পানি প্রবাহ ঠিক রাখার জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে উনি জানতে চেয়েছেন। সেই চট্টগ্রামের যিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উনি উপস্থিত ছিলেন। উনি প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন যে চট্টগ্রামে আপনার চাকতাই খালে পানির প্রবাহ ঠিক রাখার জন্য ওনারা 12টি পাম্প বসানোর কার্যক্রম হাতে নিয়েছেন এবং এই 12টি পাম্পের মধ্যে 10টি পাম্প ইতিমধ্যে বসে গেছে এবং প্রতিটি পাম্প প্রতিদিন 2 লিটার করে পানি অপসারণ করতে সক্ষম। তো সেই হিসাবে সবগুলো পাম্প যদি চলমান কার্যকর থাকে তাহলে 12টি পাম্প থেকে 24 কোটি লিটার পানি ওনারা অপসারণ 2 কোটি লিটার 12টি থেকে 24 কোটি লিটার পানি ওনারা অপসারণ করতে পারবেন। এছাড়া পুরো চট্টগ্রাম মহানগর জুড়ে এরকম আরও 56টি আপনার পাম্প বসানোর কার্যক্রম চলমান রয়েছে এবং চট্টগ্রামে যে আপনার প্রকল্পগুলো বাস্তবায়ন চলছে সেখানে আরেকটা বড় সমস্যার কথা বলা হয়েছে ভূমি অধিগ্রহণ। আপনারা জানেন যে মহানগর এলাকার ভূমি অধিগ্রহণ একটা জটিল প্রক্রিয়া। ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে ওনারা চট্টগ্রাম স্থানীয় জনসাধারণকে আসলে ধন্যবাদ জানিয়েছেন, কারণ স্থানীয় জনসাধারণ অনেক ক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে তাদের জমি এই প্রকল্পের জন্য দান করছেন এবং তারা যাতে দ্রুত ক্ষতিপূরণ পেতে পারেন, যারা তাদের জমি এই প্রকল্পগুলো বাস্তবায়নে দান করছেন বা যেগুলো ব্যবহার করার জন্য দিচ্ছেন সেগুলোর জন্য তারা যাতে দ্রুত ক্ষতিপূরণ পেতে পারেন, এই জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে সরকারের কাছে আহ্বান জানানো হয়েছে। আজকে সবাই আরেকটা স্থানীয় যে নাগরিক সমাজ চট্টগ্রামে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে, পাশাপাশি দুটো বড় রাজনৈতিক দল বিএনপি এবং জামাত ইসলাম তারা তাদের নিজেদের উদ্যোগে চট্টগ্রামে দুটো খাল নিজেদের অর্থায়নে সংস্কার করেছে, সেই জন্য তাদেরকেও ধন্যবাদ জানানো হয়েছে। সরি আমার আছে সেই বিষয়ে বলা হয়েছে, এটা একটা ফাইন্ডিংস ছিল, সেটা জানানো হয়েছে। আর একটা হচ্ছে যে এয়ারপোর্টের পাশে যে ফায়ার স্টেশনগুলো আছে সেগুলোর জন্য বিশেষ এয়ারপোর্টের পাশে বা এয়ারপোর্টের আশেপাশে যেই আগুন যদি লাগে সেটার জন্য একটা স্পেশাল কিছু টুলস লাগে বা স্পেশাল আপনার ম্যাটেরিয়ালস লাগে এই আগুনটাকে নিবানোর জন্য। তো সেটার জন্য এটা বলা হয়েছে যে এয়ারপোর্টের পাশে ফায়ার স্টেশনে যাতে ফোম টেন্ডার থাকে সেটা বলা হয়েছে, সবসময় এটা নির্দেশ দেওয়া হয়েছে। আরেকটা হচ্ছে যে টেক অফ ল্যান্ডিংয়ের সময় আপনারা জানেন এয়ারপোর্টে যখন টেক অফ অ্যান্ড ল্যান্ডিংয়ের সময় সবসময় একটা হাইটের একটা রেস্ট্রিকশন আছে, আপনি কত উচ্চতা একটা বাড়ি বানাতে পারবেন বা একটা বিল্ডিং বানাতে পারবেন, সেটা একটা ইয়ে ছিল। বাট অনেক দেশেই দেখা যাচ্ছে যে এই টেক অফ অ্যান্ড ল্যান্ডিংয়ের যে ফানেল, এটাকে বলা হয় ফানেল, মানে আপনার এই পথে এই জায়গায় অন্যান্য দেশে ইভেন কিছু স্পেশাল স্থাপনার বিষয়েও রেস্ট্রিকশন আছে যেগুলোতে প্রচুর ক্রাউড হয়, যেমন হাসপাতাল, যেমন স্কুল, হ্যাঁ, ওয়্যার হাউস বা স্মল ইন্ডাস্ট্রি, সেগুলোর ক্ষেত্রে বলা হয়েছে যে রিকমেন্ডেশন যে এটা যাতে এই সিভিল এভিয়েশন অথরিটি যেন এই বিষয়টা লক্ষ্য রাখে, কেননা এই যদি এই প্যানেলের মধ্যে কোনো দুর্ঘটনা হয় তাহলে এই সমস্ত জায়গায় যদি এটা খুবই ট্রাজিক হবে। আর একটা হচ্ছে দেশে অনেকগুলো এয়ার স্ট্রিপ আছে, সেগুলো যাতে ভালোভাবে রক্ষণাবেক্ষণ হয়, এগুলো যাতে এই বিষয়ে আজকে নির্দেশনা ছিল। থ্যাংক ইউ। আর আয়ারল্যান্ডের বিষয় আছে, আয়ারল্যান্ডের একজন সিনিয়র অফিসিয়াল আমাদের এখানে ভিজিট করেছেন, আজকে চিফ অ্যাডভাইজারের সাথে মিট করেছেন, এই বিষয়ে আজাদ বলবেন। ধন্যবাদ। পাশাপাশি ইউকের যে ব্যারনেস নোলা ও লুয়ান ওনারা আজকে দেখা করেছেন। ওনারা মূলত বাংলাদেশের যে পুলিশ সংস্কার প্রক্রিয়া সেই বিষয়ে আয়ারল্যান্ডের যে এক্সপিরিয়েন্স এবং এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করে বাংলাদেশের
পুলিশ সংস্কারে তাদের যে সহযোগিতা এটা বাংলাদেশকে অফার করেছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা আজকে এই সাক্ষাতের সময় আয়ারল্যান্ডের এই অফারটা উনি এটাকে ওয়েলকাম জানিয়েছেন এবং এই বিষয়ে উনি জানিয়েছেন যে বাংলাদেশের কর্মকর্তা পর্যায়ে আরও আলোচনা হবে। আয়ারল্যান্ডের যে কর্মকর্তারা এসেছেন ওনারা আপনার আমাদের পুলিশ প্রধান সহ আরও অন্যান্য কর্মকর্তা আছেন ওনাদের সাথেও বসবেন। পাশাপাশি আজকের মিটিংয়ে বাংলাদেশের যে সংস্কার প্রক্রিয়ার যে অগ্রগতি এগুলো আসলে ওনাদেরকে অবহিত করেছেন। আমরা এই বিষয়ে একটা প্রেস রিলিজ আপনাদেরকে সন্ধ্যার মধ্যে দিয়ে দেবো আশা করি। থ্যাংক ইউ। এনি কোশ্চেন? আপনারা আজকে যে সুপারিশ দেওয়া হলো তার মধ্যে ঢাকার বাইরে প্রশিক্ষণ স্থানান্তরের বিষয় আছে, এগুলো খরচকে বহন করবে বা কি পরিমাণ অর্থ? আমি প্রথমটার উত্তরটা দেই, পরেরটা ন্যাশনাল সিকিউরিটির ইস্যু, সেই বিষয়ে আমি বলতে পারবো না। প্রথমটার উত্তর হচ্ছে যে ওনারা বলেছেন ইনিশিয়াল সোলো যে ফ্লাইটগুলো হয়, ট্রেনিং ফ্লাইট, সেগুলো ঢাকার বাইরে ওইটা করার মতো আমাদের সক্ষমতা আছে। না, এটা নেই, এটা সব তো এগুলো বলা যায় না, যেগুলো আপনাদেরকে পাবলিকলি আমরা যেগুলো বলতে পারি সেগুলো আপনাদেরকে বলছি। যেগুলো ট্রেনিং আপনি অন্যান্য আরও অনেক কিছু তো আছে, বাট ট্রেনিংয়ের পারপাসে ট্রেনিং যেগুলো ফ্লাইট হয়, ট্রেনিং যেগুলো এয়ারক্রাফট যেগুলো হয় সেটা বাইরে হবে। এটা সলো বা যেই হোক, এটা মানে ট্রেনিংয়ের ইনিশিয়াল ট্রেনিং, এগেন অ্যাব ইনিশিও, এটা বিশাল, আমি বলবো বিশাল, মানে আমি তো এত মোটা দেখি, আমরা ছবিটা আপনাদেরকে দিব, আপনারা তখনই বুঝবেন। এই বিষয়ে কোনো আমরা দেখি নাই, তবে ওই যেটা হলো যে ফানেলের মধ্যে যেগুলো স্থাপনা আছে সেগুলো বিষয়ে সিভিল এভিয়েশন কে বলা হয়েছে এগুলো দেখার জন্য। ওনার উড্ডয়নের ত্রুটি ছিল, ওনার ইয়েতে এটাই পুরোটা উনি এই ইয়েকে নিয়ন্ত্রণ করতে পারে না, এটা তার আয়ত্তের বাইরে চলে গেছে পাইলটের ত্রুটির কারণে। এটা রাজুকের থেকে অনুমতি নেই, যখন অনুমতি নিয়েছে তখন উনি ওইটা হরিরামপুর ইউনিয়ন পরিষদের থেকে তারা অনুমতি নিয়েছে। সেটা আপনার রাজুককে এটা জিজ্ঞেস করবেন। চিফ অ্যাডভাইজার বলেছেন যে যাতে রাজুকের যেগুলো এরিয়া আছে সেখানে যাতে রাজুকের লটাই সবাই মেনে চলেন সেটা ইনশিওর করতে হবে, যাতে যেমন সাভার এখন রাজুকের বৃহৎ রাজুক এরিয়ার মধ্যে পড়ে, যাতে যেহেতু রাজুকের তাদের এক্সপার্ট আছে, তারা বিএনবিসিকে তারা এনফোর্স করতে পারেন, কিন্তু অন্যান্য যারা যেমন কাঞ্চন বা তারাবো বা সাভারের পক্ষে, ওদের পক্ষে এই বিএনবিসিকে এনফোর্স করাটা অনেক ডিফিকাল্ট। তো এইখানে চিফ অ্যাডভাইজার বলেছেন যে এই জায়গাগুলোতে যাতে রাজুকের লটা সবাইকে ওভাররাইড করে, ওদের স্থানীয় সরকার যে আইন সেটাকে ওভাররাইড করে, সেটা কথা বলেছেন। বিমানের কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা এরকম কোনো সেটা না, একটা বিষয়ের সাথে জড়িত যে রাজুকের বিল্ডিং কোড মেনে বিল্ডিং করা হলো, এজন্য কাউকে শাস্তি সুপারিশ করছিল। এটা তো যখন এই কমিটিতে রাজুকের ইয়েও ছিলেন, তো এইরকম কোনো রিকমেন্ডেশন আমরা দেখি নাই। 33টা রিকমেন্ডেশন হয়েছে, তার মধ্যে 10টা প্রমিনেন্ট ছিল, সেটা নিয়ে ডিসকাশন হয়েছে। আজকে যমুনাতে চিফ অ্যাডভাইজারের নিকট লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, পিএসও অফ দ্য আর্ম ফোর্সেস ডিভিশন, এবং উনি এই তদন্ত কমিটির প্রধান, উনি আজকে হ্যান্ড ওভার করেছেন। না, এটা তো
ন্যাশনাল সিকিউরিটির একটা ইস্যু আছে, যতটুকু পাবলিক করার আমরা সেগুলো তো আপনাদেরকে বলছি। থ্যাংক ইউ। এনি আদার? দেন বলেন। কোনো নারী সাংবাদিক কিছু বললেন না? যেহেতু নিরাপত্তার কথা বলছেন এবং বিল্ডিং কোড আনার বিষয়টা, এটা তো মাইলস্টোনে একটা ঘটনা ঘটেছে বলে মাইলস্টোনের বিষয়টা আসবে। এর মানে সরকার শাহজাহান বিমানবন্দরের আশেপাশে তো আরো বিল্ডিং রয়েছে, তারা এই ধরনের কতগুলো ভবন রয়েছে ঝুঁকির মুখে, সেরকম কোনো তথ্য রিপোর্টে দিয়েছে কিনা বা এটা দেওয়া উচিত বলে আপনারা মনে করেন কিনা? আপনারা সাভার তারাপুর এগুলোর কথা বলছেন, কিন্তু রাজধানী সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দরের আশেপাশে এই ধরনের ভবনের অভাব নেই। সেটা একেবারে ভিন্ন একটা বিষয়, এটা এই প্রতিবেদনের তদন্তের সঙ্গে বিষয় না। এই তদন্তের যেটা ফোকাস এরিয়া সে বিষয়ে আপনাদেরকে বললাম, আপনি যেটা বলছেন সেটা তদন্তের অনেক বাইরের এরিয়া। ঠিক আছে, তারা আপনি দেখেছেন 29শে জুলাই থেকে এই আজকে কত 5ই নভেম্বর তারা একটানা এটা নিয়ে তদন্ত করেছে। জি মুক্তা বলেন। হ্যাঁ 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 হ্যাঁ, মোস্ট ওয়েলকাম। যে বিষয়টা একটু জানতে চাচ্ছি সেটা হচ্ছে সামনে ইলেকশন আসছে, আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বেশ তোড়জোড় শুরু হয়েছে, নির্বাচনী প্রচারণা ইতিমধ্যে আমরা দেখেছি শুরু হয়েছে। যে বিষয়টা আসলে জানতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা জানি আমাদের কাছের প্রতিবেশী দেশ যেখানে আশ্রিত আছে সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি আমরা দেখেছি কালকেও সোশ্যাল মিডিয়াতে তার বিভিন্ন বক্তব্য প্রচারিত হয়েছে এবং তার দলের অন্যান্য নেতাদেরও বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা বক্তব্য প্রচার দেখছি এবং 13 তারিখে একটা ঘোষণাও তারা দিয়েছে লকডাউন মাসে, তাদের বিভিন্ন ফেসবুক মাধ্যমে সোশ্যাল মিডিয়া কর্মীদেরও দেখেছে। তো এই যে কর্মকাণ্ডগুলো তারা চালাচ্ছে পাশের দেশ থেকে, এই অন্তর্বর্তীকালীন সরকার ভারতকে বলেছিল যে এইসব বন্ধ করবার জন্য, যে দুদেশের সম্পর্ক তাহলে খারাপের দিকে যাবে এরকম ইঙ্গিত করে। তো এখন যেহেতু ইলেকশন সামনে আসছে, তো এই ধরনের যখন বক্তব্য প্রচার হচ্ছে, তো এইগুলো আসলে সামনের দিকে দুদেশের সম্পর্কে কোনো প্রভাবিত করবে কিনা একটা, আরেকটা হচ্ছে এগুলো বন্ধের জন্য কোনো স্টেট সরকার নেবে কিনা এই ধন্যবাদ। শেখ হাসিনা উনি যিনি যার বিরুদ্ধে ছেলে মেয়েদেরকে খুন করার অভিযোগ আছে, আপনি জানেন, ঢাকার বড় কসাই উনি, ওনার হচ্ছে বাংলাদেশের বুচার অফ বেঙ্গল। তো উনি ওইখানে বসে কি করছেন বা কী নির্দেশ দিচ্ছেন সে অবশ্যই আমাদের মনিটরিংয়ে আছে। কেউ যদি আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান্ড বাংলাদেশে, এটা সরকার আদেশে এটা ব্যান্ড হয়েছে এবং আওয়ামী লীগের অ্যাক্টিভিটিসের উপরে ইভেন আইসিটিও তারা তাদের প্রসিকিউশনে তাদের ট্রায়ালে আওয়ামী লীগের এই অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে। তো যারা কেউ এই ব্যান্ডকে ডিফাই করে সভা সমিতি করতে চাবেন, ঝটিকা মিছিল করতে চাবেন, যাই করতে চাবেন, সেই ক্ষেত্রে আমাদের আইনের ফুল ফোর্স অফ দ্য ল অ্যাপ্লাই হবে, কঠিনভাবে অ্যাপ্লাই হবে আইনের, এখানে কোনো ব্যত্যয় হবে না। এই জায়গায় এই গভর্নমেন্ট 1 ইঞ্চি কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ যদি এটাকে উদ্বুদ্ধ হয়ে একজন খুনি ফ্যাসিস্ট লিডারের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কেউ যদি ঝটিকা মিছিল করেন, তাকে আইনের আওতায় আনা হবে এবং এই ব্যাপারে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে খুব ভালোভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। আর উনি সোশ্যাল মিডিয়াতে অনেক প্রথম থেকেই তো আমরা দেখছি যে অনেক কথা বলছেন। এইখানে যারা আমাদের যারা আন্দোলনে ছিল, আপরাইজিংয়ে, আপনি জানেন লাখ লাখ ছেলে মেয়ে ছিল, তাদেরকে উনি টেরোরিস্ট বলছেন। তো তার বিষয়ে আমাদের চিফ অ্যাডভাইজার যখন ইন্ডিয়ান প্রাইম মিনিস্টারের সাথে কথা বলেছিলেন, সেই বিষয়টা উঠেছিল। এখনও দেখছি যে এই বিষয়ে আসছে। তো আমাদের এখন তো ট্রায়াল হচ্ছে, ভার্ডিক্ট হোক, তো ভার্ডিক্টের পরে এটা বিষয়ে আমরা আবার ইন্ডিয়ার সাথে এই বিষয়ে আমাদের ফরেন মিনিস্ট্রি আবার এই বিষয়টা তুলবে। থ্যাংক ইউ। জি বলেন।
হ্যাঁ, না আগে আমরা চিঠি দিয়েছি না, তার এক্সট্রাডিশনের জন্য তো আমরা চিঠি দিয়ে রেখেছি। হ্যাঁ, আর শেখ হাসিনার কি ধরনের ক্রাইম করেছেন এটার স্পষ্ট দলিল আছে ইউএনের রিপোর্টে। আমি সবাইকে অনুরোধ করব আপনারা এটা পড়বেন। জি, আমরা ইতিমধ্যে জেনেছি যে ইউএনডিপি এবং জাতিসংঘ ইউএনকে চিঠি দেওয়া হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচনে যেন কোনো ধরনের সহায়তা না করে। তো এই ধরনের চিঠির সত্যতা নিয়ে একটু জানতে চাচ্ছি আপনাদের কাছে, সরকার জানে কিনা, এবং যদি এটা আপনি ইউএনডিপির কাছে ইয়ে করবেন। কেউ কিন্তু প্রশ্ন করে না যে আল কায়দা একে চিঠি দিয়েছে, এটা কিন্তু কেউ প্রশ্ন করে না। আপনি ইউএনডিপির কাছে জিজ্ঞেস করবেন। হ্যাঁ, এটা আপনি ইউএনডিপির কাছে এই বিষয়ে জিজ্ঞেস করবেন। আমার প্রশ্নটা তো আজকে আলাদা। আমার নাম সাদ্দার হোসেন, আমি জিটিভি থেকে এসেছি। 2 দিন আগে আপনারা একটা আহ্বান জানিয়েছিলেন সরকারের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে মতভেদ দূর করতে। তো 2 দিন হয়ে গেল, মনে হচ্ছে না যে রাজনৈতিক দলগুলো খুব একটা আঙুল দিয়েছে। তো এক্ষেত্রে কি হবে? না, আজকে 2 দিন তো আমাদের ওইখানে তো 7 দিনের কথা বলা হয়েছে অ্যাটলিস্ট। ঠিক না, এখন ওনারা কি করছেন এটা আমাদের বিষয় নয়, এটা 7 দিন পরে আমার মনে হয় আপনি এই কোশ্চেনটা আবার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।